এই রাজ্যের সরকার নবান্ন প্রশাসন যতই অন্যায় করুক না কেন, যতই তাতে সাধারণ মানুষের অসুবিধার চরমে পৌঁছোক না কেন, তাদের গায়ে যাতে আঁচটুকু না পৌঁছয় সেইটা নিয়ে কি অতিরিক্ত সচেতন এই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট? তারা কি চায় না যে এই রাজ্য সরকার যাতে সামান্যতম অস্বস্তিতে পড়ে? নাকি এই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানেই সঠিক বিচারটা হয়? এই রাজ্যের যে কলকাতা হাইকোর্ট রয়েছে, মহামান্য আদালত, যাদের জন্য এই রাজ্যে এখনো জঙ্গলরাজ চালু হয়নি, এই যাদের জন্য এখনো শাসকের আইন এখানে প্রতিষ্ঠিত হয়নি, আইনের শাসনই চলছে, তারা আইনটা বিচারটা ঠিক করে জানেন না, সুপ্রিম কোর্টে গিয়েই সুবিচার মিলছে। এই দুই প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরেই চর্চা হচ্ছে। ডিএ মামলা নিয়েই দেখুন না, ডিএ মামলা যেখানে রাজ্য সরকার ছটা মামলায় হেরেছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সব জায়গায় হেরেছে। তারপরও তারা একটা স্পেশাল লিভ পিটিশন করে বসে আছে, এবং অদ্ভুত কারণে সেই স্পেশাল লিভ পিটিশনের শুনানি হয় না, শুধু ডেট, তারিখ পে তারিখ পিছিয়ে যায়। এই জায়গা থেকেই কিন্তু এই প্রশ্নগুলো ওঠে, এবং আজকে সেই প্রশ্নটা নতুন করে উঠতে শুরু করলো। কেন? কেননা আজকে কলকাতা হাইকোর্টে দুটো ঘটনা ঘটলো, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে যে এই রাজ্য সরকার কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছে। কেন? প্রথমেই একটা ঘটনার কথা বলি, যেটা জাস্টিস অমৃতা সেনার এজলাসে হয়েছে। সেখানে বুঝতেই পারছেন যে একটা কড়া রায় এসেছে। বুঝতে পারছি না লুকোনোর কি আছে, সরকারি কর্মীর করা মামলায় রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের। কি হয়েছিল ঘটনা? ঘটনা যেটা হয়েছিল, রাজ্য সরকারি কর্মচারী দেবপ্রসাদ হালদার, মানে ইউনিটি ফোরাম যিনি হেড করেন, এই যে ডিএ মামলা হচ্ছে, প্রথম থেকেই আমরা শুনি যে কনফেডারেশন মামলা করছে, না শুধু কনফেডারেশন নয়, প্রথম থেকে এই মামলার সঙ্গে এই দেবপ্রসাদ হালদারও কিন্তু যুক্ত ছিলেন, এবং সেই ইউনিটি ফোরাম কিন্তু এখনো এই মামলার অন্যতম একটা প্রধান স্তম্ভ অঙ্গ হিসেবে তারা কাজ করছেন। তো সেই দেবপ্রসাদ বাবু তিনি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেন। কেন মামলা করেন? তার বক্তব্য হচ্ছে যে এই যে ডিএ মামলা চলছে, সেই ডিএ মামলার সময় রাজ্য সরকার যে বিভিন্ন যুক্তি সাজায়, সেখানে একটা কথা তারা বারবারই বলে যে আমরা ষষ্ঠ পে কমিশন মেনে চলি, ষষ্ঠ পে কমিশন মেনে চলি। অথচ এই যে ষষ্ঠ পে কমিশনটা আছে, সেই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট আজ অব্দি পাবলিক ডোমেনে আসেনি। কেউ, কোনো সরকারি কর্মচারী জানেনই না এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টটা কি। সুতরাং রাজ্য সরকার কেন এটা লুকোতে চাইছে? এখন এই ষষ্ঠ পে কমিশন নিয়েও একাধিক প্রশ্ন আছে। আপনারা জানেন যে ডিএ যেটা হয় যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সিপিআই, অল ইন্ডিয়া যে প্রাইস ইন্ডেক্স রয়েছে সেইটা মেনে এই ডিএটা দেয়, এবং সেই ডিএটা দেওয়ার পর প্রত্যেক বছরে এটা দুবার করে ডিএর ইনক্রিমেন্টটা হয়, এবং তারপর 10 বছরে এটা মোট 125% পৌঁছতে হয়। যখনই 125% পৌঁছে যায়, তখনই একটা নতুন পে কমিশন গঠিত হয়, এবং এই যে বর্ধিত 125% ডিএ রয়েছে, এটা বেসিকের সঙ্গে মার্জ করে দেওয়া হয়, এবং সেখান থেকে আবার নতুন পে কমিশনের ডিএটা প্রত্যেক বছর চালু হয়। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সমস্ত রাজ্য সরকার সকলেই এটাই ফলো করে। কিন্তু এখানে যেটা দেখা গিয়েছিল যে 125% হয়ে যাওয়ার পরও এই রাজ্য সরকার পে কমিশন কিছুতেই প্রকাশ করছিল না, এবং সেই পে কমিশনেও একটা ঘাপলা ছিল। আমরা সাধারণত দেখি এই ধরনের যে পে কমিশন বসানো হয়, তাতে মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টে যারা প্রাক্তন বিচারপতি রয়েছেন, তাদেরকেই সাধারণত এর মাথায় বসানো হয়, চেয়ারম্যান করা হয়। কিন্তু অদ্ভুতভাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে না হেঁটে অভিরূপ সরকার একজন অর্থনীতিবিদকে বসিয়ে দিয়েছিলেন। অর্থনীতিবিদ বলা হয় বটে, তবে তার মতো তৃণমূলপন্থী খুঁজে পাওয়া মুশকিল আছে। এবং নজিরবিহীনভাবে সেই পে কমিশন দীর্ঘ 3 বছর ধরে চলে। প্রত্যেক 6 মাস বাদে বাদে যখনই রিপোর্ট দেওয়ার সময় আসে, নবান্ন থেকে সেই রিপোর্ট যাওয়ার আগে অভিরূপ সরকারের কমিটি সেটার এক্সটেনশন চাওয়ার আগেই অদ্ভুতভাবে নবান্ন থেকে বলে দেওয়া হয় যে এখনো পে কমিশন রেডি হয়নি, সুতরাং আরো 6 মাস এটা নাকি বাড়িয়ে দেওয়া হলো। এই করে 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 একটা সময় যখন গিয়েছিল, তখন আর পে কমিশন প্রকাশ না করে উপায় ছিল না, তো তখন এই ষষ্ঠ পে কমিশনটা করা হয়। কিন্তু কিন্তু সেই ষষ্ঠ পে কমিশনের মধ্যে রয়েছেটা কি, কি গুপিটা করেছে, সেইটা কিন্তু রাজ্য সরকার আর সামনে নিয়ে আসতে চাইছে না। আর সেটা নিয়েই মামলা হয়। আর সেখানেই মহামান্য জাস্টিস অমৃতা সিনহা পরিষ্কারভাবে রাজ্য সরকারকে বলে যে আপনারা এটা প্রকাশ করতে চাইছেন না কেন, কি এমন এর মধ্যে আপনারা লুকিয়ে রেখেছেন, এবং এত কষ্ট করে যে আপনারা পে কমিশন করেছেন, এত দীর্ঘ রিপোর্ট তৈরি করেছেন, সেটা যদি পাবলিক ডোমেনে না আসে, যাদের জন্য করেছেন তারাই জানতে না পারে, তার কি যৌক্তিকতা রয়েছে?
সুতরাং ওইভাবে লুকিয়ে রাখা যাবে না। এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কিন্তু সামনে নিয়ে আসতে হবে। এবার বুঝতেই পারছেন, রাজ্য সরকার যখন আপ্রাণভাবে চেষ্টা করছে এই পে কমিশনের রিপোর্টকে লুকোতে, এবং সেখানে নিশ্চিতভাবে এমন কিছু আছে যেগুলো সামনে এলে আবারও রাজনৈতিক পটভূমি টালমাটাল হতে পারে, সেই জন্যই লুকোতে চাইছে। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সেটা আর লুকোনো যাবে না, সেটা কিন্তু মমতা সরকারকে এবার প্রকাশ করতে হবে। সুতরাং ধাক্কা নাম্বার 1 এটা বলা যেতেই পারে। এর পাশাপাশি আরেকটা জিনিসও হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে, সেটা হচ্ছে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। আপনারা জানেন যে এই রাজ্যে তৃণমূল যেখানে জিততে পারে না সেখানে উন্নয়নের জোয়ার আসে। অর্থাৎ সেখানে বিরোধী পক্ষে যারা থাকে তারা হঠাৎ করে উন্নয়নের জোয়ারে ভেসে যায়, এবং ভেসে গিয়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শাসক দলে যোগদান করে, এবং সেখানে বিরোধীদের সাধারণ মানুষ জেতালেও জোর করে সেই বোর্ডটাকে তৃণমূল কংগ্রেস দখল করে নেয়। এটা একদম বরাবরের ট্র্যাডিশন। যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে, যতগুলো বিরোধী জায়গা রয়েছে, সে বিধায়ক হোক, এমপি হোক, পুরসভা হোক, পঞ্চায়েত হোক, কোথাও কিছু ছাড় দেয় না। সেরকমই একটা পুরসভা ছিল রঘুনাথপুর পুরসভা। তো সেই রঘুনাথপুর পুরসভায় 13 সদস্যের বোর্ড রয়েছে, এবং সেখানে 6 জন তৃণমূলের কাউন্সিলর রয়েছে। তাহলে বুঝতেই পারছেন তৃণমূল সেখানে বোর্ড তৈরি করতে পারবে না। সুতরাং তৃণমূলকে সেই বোর্ড নিতে হবে, উন্নয়নের জোয়ারে ভাসাতে হবে। তো সেই উন্নয়নের জোয়ারে ভাসাতে গিয়ে তারা কি করে, তৃণমূলের 6 জন কাউন্সিলর এবং একজন কংগ্রেসের কাউন্সিলর যাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নেওয়া হয়েছিল, তাদেরকে নিয়ে সেই রঘুনাথপুর পুরসভার যে চেয়ারম্যান আছে তার বিরুদ্ধে অনাস্থার ডাকা হয়। এবার যেটা পুরো বোর্ডের নিয়ম হচ্ছে, বা পুরসভার যে আইন বলছে, যে এই ধরনের যদি অনাস্থা আনা হয়, তাহলে সেক্ষেত্রে পুরসভার যিনি চেয়ারম্যান আছে তাকেই কিন্তু সভা ডাকতে হবে। তিনি যদি সভা ডাকতে না চান, তাহলে যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তাকে সভা ডাকতে হবে। তো এই দুটো জায়গার কোনোটাতেই চিড়ে গলেনি। এখানে তৃণমূল আর কিছু খাপ খুলতে পারেনি। ফলে তারা কি করে, তারা ওই যে 7 জন কাউন্সিলর রয়েছে, অর্থাৎ তৃণমূলের 6 জন এবং একজন কংগ্রেসের উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া কাউন্সিলর, তাদের যে 7 জনের মধ্যে থেকে 3 জন মিলে একটা সভা ডেকে নেয়, এবং সেই সভা ডেকে তারা সেখানে তাদের মতো করে বোর্ড ফোর্ড তৈরি করার চেষ্টা করে। কিন্তু সেখানেও পুরো আইনে আটকে যাচ্ছিল। সেই জন্য পুর এবং নগরোন্নয়ন দপ্তর থেকে কি করা হয়, একটা নোটিশ জারি করা হয়, এবং সেই বোর্ডটাকে ভেঙে দেওয়া হয়। আর এটারই পরিপ্রেক্ষিতে বিজেপির একজন কাউন্সিলর ছিলেন, তিনি মিস্টার শুক্লা, তিনি হাইকোর্টে একটা মামলা করেন, এবং সেই মামলাতেই বিচারপতি কৌশিক চন্দ্র পরিষ্কারভাবে বলেন যে এইভাবে গায়ের জোর আপনারা কখনো করতে পারেন? কেন এইভাবে বোর্ড ভেঙেছেন আপনারা? কোন পুরসভার আইনের বেসিসে এই বোর্ডটা আপনারা ভেঙে দিয়েছেন? সভা এইভাবে কেউ ডাকতে পারে? পুরসভার যা আইন আছে সেই আইন অনুযায়ী করতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে রঘুনাথপুর পুরসভাকে আর ভাসানো যাচ্ছে না। সেই অবস্থায় অদ্ভুতভাবে এই সরকারি জায়গা আইনজীবী আছে, মানে তারাও যে কিরকম নির্লজ্জ চটিচাটা আজকে আদালতে একটা প্রমাণ হয়ে গেছে, এবং সেখানে আইনের থাপ্পড়টা তাদেরকেও খেতে হয়েছে আবারও। বলছে যে এই যে পুরো বোর্ডটা রয়েছে না, এখানকার কাউন্সিলররা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। এখানে যা কিছু কাজের টাকা আসে সব এই কাউন্সিলররা ছেড়ে দেয়। আর পশ্চিমবঙ্গের বাকি পুরসভায় কিছু হয় না, সেখানে একদম খুব সুন্দরভাবে কাজ চলে যায়। সেটা এখানকার প্রসঙ্গ না। সেই জন্য এই কাউন্সিলরদের হাতে, যাদেরকে সেখানকার মানুষ নির্বাচিত করেছেন, তাদের হাতে ক্ষমতা রাখার কোনো জায়গা নেই, এবং সেই জন্যই বাধ্য হয়ে এইভাবে বোর্ডটাকে ভেঙে দিতে হয়েছে। তখন মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র বলেন যে দেখুন, যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়, কেউ যদি অন্যায় কাজ করে, তার তো আলাদা প্রভিশন রয়েছে আইনে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিন তাদের বিরুদ্ধে, সেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে জোর করে পুরসভা দখল করে নেওয়া হবে, সেই জন্য জোর করে পুরো বোর্ড ভেঙে দিতে হবে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত পুরো বোর্ডকে এইভাবে আপনারা ভেঙে দেবেন, সেটা হতে পারে না। এইসব বেআইনি কাজ করা যাবে না, ইমিডিয়েটলি স্টপ করুন। যেভাবে পুরসভার আইন আছে সেইভাবেই রঘুনাথপুরের পুরসভাকে চলতে দিন। অর্থাৎ যে কি নির্লজ্জ ভাবে রাজ্যটাকে চালাচ্ছে, কি আগ্রাসী মনোভাব, সবটা খেতে হবে। ওখানেই তো মধুটা আছে না, পুরসভা পঞ্চায়েতগুলো দখল না করলে আসল মধু তো হবে না। আর এমনিতেই সিবিআই, ইডি বিভিন্ন তদন্ত হচ্ছে, তারা কতদূর কি করছে অন্য সন্দেহ আছে, কিন্তু গরু বালি কয়লা এইগুলো অনেকটাই এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে। সামনেই 26-এর নির্বাচন আসছে, সুতরাং ওই উন্নয়নের জোয়ারে ভাসানোর যে রসদ, সেগুলো এই ধরনের বিরোধীদের হাতে একটা দুটো পুরসভা থাকা, সেগুলোকেও ছিনিয়ে না নিলে কি করে হবে? সেইটা আজকে কলকাতা হাইকোর্টে হয়ে গেছে। তো যাই হোক, কলকাতা হাইকোর্টে এই যখন জোড়া ধাক্কা হয়েছে, এদিকে সুপ্রিম কোর্ট কিন্তু দেখা যাচ্ছে অন্য পথে হাঁটছে। কিরকম অন্য পথে হাঁটছে? কিছুদিন আগে একটা আমি প্রতিবেদন আপনাদের সামনে এনেছিলাম, যে প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম যে হাওড়া যে কোর্ট রয়েছে, সেই হাওড়া কোর্টে 2019 সালে একটা ধুন্ধুমার কাণ্ড হয় বাইক রাখা নিয়ে, এবং সেখানে চটি পুলিশ
বেধড়ক মারধর করে আইনজীবীদের, এবং সেই নিয়ে অনেক কিছু জল গড়ায়। শেষ পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্ট একটা সুমোটো মামলা নেয় আদালত অবমাননা, যে আদালত চত্বরে দাঁড়িয়ে আইনজীবীদের উপর এরকম কেন হচ্ছে। এবং সেই মামলায় এই যারা সংশ্লিষ্ট পুলিশ অফিসার ছিল, যারা যারা এর সঙ্গে জড়িত ছিল, প্রত্যেককে ডেকে পাঠানো হয় এবং একটাই প্রশ্ন করা হয় যে তোমাদের জেলে কেন পাঠানো হবে না, এই অন্যায় কাজটা করার জন্য তোমাদের জেলে কেন পাঠানো হবে। তো এই রকম যখন কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্ট নিচ্ছে, তখন সেই মামলা নিয়েই সুপ্রিম কোর্টে চলে গেছে এই পুলিশ অফিসাররা। এবং সেখানে পুলিশ অফিসাররা গিয়ে সুপ্রিম কোর্টকে জানাচ্ছে যে এই যে সুমোটো মামলাটা করা হয়েছে, এই সুমোটো মামলার ক্ষেত্রে একটা আইন আছে। সেই আইনটা হচ্ছে 1970 সালের খুব সম্ভবত, এর একটা নির্দিষ্ট সময়সীমা আছে। সেই সময়সীমার মধ্যেই এই এই সুমোটোটা করতে হয়। যদি তার মধ্যে করা না হয় তাহলে সেই মামলা দাঁড়ায় না। তাহলে সেই আইন, সেই সময়টা পেরিয়ে গেছে। 2019 সালের কেস 2024 সালে কলকাতা হাইকোর্ট কি করে এই মামলার সুমোটো করতে পারে এবং কেন আমাদেরকে এরকম শাস্তির আওতায় নিয়ে আসা হবে, এই নিয়ে আবেদন করা হয়। এবার আইনের একটা অংশ বলা হচ্ছে আর একটা অংশ বলা হচ্ছে না, যেটা স্বভাবসিদ্ধ ভঙ্গি আর কি এদের, সবসময় যে গুপিবাজিটা করে যায়। এই সুমোটো মামলার যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এরকম আদালত অবমাননার কোনো জায়গায় থাকে বা এই ধরনের মামলা হয়, সেক্ষেত্রে তার সময়সীমা আছে। কিন্তু আদালত যদি স্বতঃপ্রণোদিত হয়ে যদি কোনো মামলা করে আদালত অবমাননার, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো সময়সীমার কথা বলা নেই। আদালতের মনে হলে আদালত এটা করতে পারে। তাহলে সেই অংশটার বেসিসে এই মামলা তো দাঁড়াই না। এবং কলকাতা হাইকোর্ট সে তো, সেখানকারও যারা মহামান্য বিচারপতি রয়েছেন তারা তো বিচার করে দেখছেন, তারা সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়েছেন, এবং সেই জায়গা থেকে এই চটিচাটা পুলিশ যে অন্যায় করেছে সেটা তারা বুঝতে পেরেছেন। যদি তারা অন্যায় করে না থাকেন, আসুক না হাইকোর্টে, মহামান্য হাইকোর্টের সামনে এসে তারা বলুন না আমাদের কোনো অন্যায় নেই, আমাদেরকে ফাঁসানো হচ্ছে, এই হচ্ছে আসল ঘটনা, এই হচ্ছে তথ্য, এই হচ্ছে প্রমাণ। তারা সেটা দিতে পারছেন না। অর্থাৎ অন্যায় যে করেছে, গায়ে উর্দিটা আছে, সেই উর্দিটার জোরে চটিচাটা দলদাস হিসেবে মেরে ফাটিয়ে একদম গায়ের জোরে এখানে জঙ্গলরাজ চালাবো, এই যে মানসিকতা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ পুলিশ করছে, সেই জায়গা তো কলকাতা হাইকোর্টের সামনে ফাঁস হয়ে যাচ্ছে। আর সেইটা বাঁচতে তারা সুপ্রিম কোর্টে গেছে। যদিও সুপ্রিম কোর্ট বলেছেন যে বোধহয় হলফনামা দিতে হবে এবং সেটার জন্য 6 সপ্তাহের টাইম দিয়েছে, এবং সেই 6 সপ্তাহের টাইমের জন্য এই যে সুমোটো ব্যাপারটা কলকাতা হাইকোর্ট দেখছে, সেখানে তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিতে পারবেন না। সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি হওয়ার পর তারপর এটা নিয়ে সিদ্ধান্ত হবে। তো শেষ পর্যন্ত কি হবে সেদিকে আমাদের চোখ থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানেই যে আইনের যে অংশকে ব্যবহার করে এরা বাঁচতে চাইছে, সেখানে তো তারা অর্ধেক কথা বলছে, বাকি অর্ধেক কথা বলছে না। এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ এখতিয়ার রয়েছে যে আদালত অবমাননার কোনো কেস হলে সেই জায়গাটা দেখা হবে। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি এই পশ্চিমবঙ্গ সরকার সংক্রান্ত, পশ্চিমবঙ্গ সরকারের একটা অংশ, পুলিশের একটা অংশ সেখানে অসুবিধায় পড়ে যাবে, সমস্ত মুখোশটা খুলে যাবে, এই জন্য কি তাদেরকে অতিরিক্ত রক্ষা কবচ দেওয়া হচ্ছে? যেমন করে ডিএ মামলায় একটার পর একটা সময় পিছিয়ে যাচ্ছে, এই যে 6 সপ্তাহ সময় দেয়া হলো, এরপর নিশ্চিত সুপ্রিম কোর্টের যেরকম মামলার চাপ থাকে যে এই মামলাটা 6 সপ্তাহ পরে লিস্টিং হবেই এবং সেখান থেকে সঠিকভাবে সমস্ত কাজটা হয়ে যাবে। অবশ্যই আমাদের আদালতের উপর ভরসা আছে এবং সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট সঠিকভাবে বিচার করছেন, এটা আমরা মানি। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে, সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন উঠে যায়। এখন বিচার ব্যবস্থা নিয়ে যদি মানুষের মনের মধ্যে কোথাও গিয়ে প্রশ্ন ওঠে, এটা তো আমাদের যে সাংবিধানিক জায়গা রয়েছে তার অন্যতম মূল স্তম্ভ, সেখানে প্রশ্নটা তো কোনো সময় উচিত নয়। এবং যেখানে বারবার দেখা যাচ্ছে যে নবান্ন প্রশাসন, মমতা সরকার, তারা বিপদে পড়তে পারে, সেই জায়গাতেই অদ্ভুত ভাবে একটা স্টে চলে আসছে, হিয়ারিং হচ্ছে না দিনের পর দিন, তখন মানুষ এই প্রশ্নগুলো তুলছেন। আশা করব মহামান্য সুপ্রিম কোর্ট এই জায়গাটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন এবং এই জায়গায় মানুষের মধ্যে যাতে কোনো রকম কোনো ভুল ধারণা না আসে, সঠিক বিচার, সুবিচার তারা অবশ্যই করে করবেন। কিন্তু যেভাবে কলকাতা হাইকোর্ট এই রাজ্যে এখনো আইনের শাসন রাখার জন্য, এই রাজ্যে কিছুতেই জঙ্গলরাজ চালু হতে না দেওয়ার জন্য নবান্ন প্রশাসনকে একদম থোঁতা মুখ ভোঁতা করে দিচ্ছে, তাতে করে মাননীয় বিচারপতিদের, মাননীয় আইন ব্যবস্থাকে, মাননীয় বিচার ব্যবস্থাকে হ্যাটস অফ জানানো ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই। কি বলবেন আজকে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই এই 3 ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি।
ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।